বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিজনেস ম্যাথের এই অনলাইন ক্লাসে যা সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে তার অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডিফারেন্টেশন অ্যান্ড ইউজ ইন বিজনেস প্রবলেম, অর্থাৎ অন্তর্কলন এবং ব্যবসায় এটার ব্যবহার সম্পর্কে। এখানে থাকবে যে অন্তর্কলন কাকে বলে বা অন্তরীকরণ কাকে বলে, এটা করণের নিয়ম কি আছে, ধ্রুবক চলকের গুণফলের অন্তরীকরণ কেমনে করে, গুণ ভাগ এসব কীভাবে করা হয়, তারপরে আমাদের যে আংশিক অন্তরীকরণ এটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে অনমনীয় বিন্দু, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়, এসব নিয়ে আজকে আমরা কথা বলব। তাহলে এখানে যেটা মাথায় রাখতে হবে যে এখানে যদি প্রশ্নে কিছু টিপস আছে এই চ্যাপ্টারের জন্য। প্রথম টিপস হচ্ছে, প্রশ্ন প্রদত্ত অপেক্ষক বা ফাংশানে যদি একটি মাত্র এক্স থাকে তাহলে ঘাতের নিয়মে অন্তর্কলনকরণ করতে হবে। যেমন ফাংশন অফ এক্স সমান হচ্ছে 2x² + 5। আর প্রশ্নে প্রদত্ত অপেক্ষক বা ফাংশন যদি দুই বা ততোধিক এক্সের আকারে থাকলে গুণের নিয়মে অন্তর্কলন করতে হবে। যেমন যদি ফাংশন অফ এক্স সমান x + 5 × x + 3 থাকে তাহলে, বা ওয়াই যদি থাকে x - 1, x - 2, x - 3, এগুলো গুণের নিয়মে অন্তর্কলন করতে হবে। 3 নাম্বার হচ্ছে, প্রশ্ন প্রদত্ত অপেক্ষকে দুই বা ততোধিক যদি এক্স থাকে, এক্স ভাগ আকারে থাকে, তাহলে ভাগের নিয়মে অন্তর্কলন করতে হবে। যেমন y = 4x / x² + 1। এখানে কিন্তু যোগ বিয়োগ চলবে না, এখানে ভাগের নিয়মে এই অন্তর্কলনটা করতে হবে। আর প্রশ্ন যদি এক্সের উপর এক্সের ঘাত আকারে থাকে তাহলে লগের নিয়ে অন্তর্কলন করতে হবে। যেমন y = x পাওয়ারও যদি x থাকে, এখানে লগ দিয়ে অঙ্ক করতে হবে। তারপরে যদি প্রশ্ন যদি xy মিশ্রিত আকারে থাকে, তো সমীকরণের মতো সাজানো থাকলে xy উভয়কে চলক ধরে নিয়ে অব্যক্ত অপেক্ষকের অন্তর্কলন করতে হবে। তারপর যদি প্রশ্ন প্রদত্ত অপেক্ষকের ফাংশানে যদি দুই বা ততোধিক বিভিন্ন আকারের চলক থাকে তাহলে আংশিক অন্তর্কলনের নিয়মে অন্তর্কলন করতে হবে। যেমন ফাংশন অফ x = SL + 3c, c = 8x² + 3xy + 8y³ 7 নাম্বার হচ্ছে, কোনো অপেক্ষক বা ফাংশানে যদি এক বা একাধিকবার অন্তরকলন করতে হয় তাকে পর্যায়ক্রমিক অন্তরকলন বলা হবে। যেমন y3 = 4x5 + 5x + 8। তারপরে এখানে যে যে সূত্র আছে অন্তর্কলনের, স্লোপ সহ, প্রফিট, স্লোপ, ডিএক্স, ডি/ডিএক্স, এই সূত্রগুলো কিন্তু আমার কি করা লাগবে, পড়া লাগবে। সাথে ট্রিকোনোমেট্রিকের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোও কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। তাহলে এই দুইটা ফর্মুলা আগে কী করে নিতে হবে, আগে দেখে নিতে হবে। তারপরে এখানে আমাদের যেটা জানতে হবে যে ল্যাটিন শব্দ ক্যালকুলারি থেকে ক্যালকুলাস শব্দের উৎপত্তি হয়েছে। ক্যালকুলারি যে মূল শব্দটা কিন্তু আসলে ল্যাটিন। ক্যালকুলারি শব্দের আবিধানিক করতে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর। আর ক্যালকুলাস শব্দ দ্বারাও অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা সূক্ষ্ম পরিবর্তন বা হিসাব পদ্ধতিকে বোঝানো হয়। জার্মান গণিতবিদ লেবনিজ ক্যালকুলাস শব্দটি প্রথম ব্যবহার করছে। আর ক্যালকুলাস গণিত শাস্ত্রের এমন একটা শাখা যেখানে পরিবর্তনশীল রাশি নিয়ে আলোচনা করা হয়। অন্তর্কলনে প্রধানত ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান রাশি এবং তাদের পরিবর্তনের হার নিয়ে আলোচনা করা হয়। দুটি রাশির একটি সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনের জন্য অন্যটির পরিবর্তন, অর্থাৎ রাশি দুটির একটির সাপেক্ষে অন্যটির পরিবর্তনের হারই হল অন্তর্কলনের বিষয়বস্তু। অর্থনীতি এবং গণিতে অন্তর্কলনের ব্যবহার অত্যন্ত বেশি। ব্যবসা ক্ষেত্রে উৎপাদনের উপাদান এক একক বৃদ্ধি বা হ্রাসের ফলে কোনো পণ্যের উৎপাদনে কী হারে বাড়ে বা কমে তা অন্তর্কলনের মাধ্যমে সহজে নির্ণয় করা যায়। তাছাড়া কত একক পণ্য উৎপাদন করলে ব্যয় সর্বনিম্ন হবে, কত একক উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, অর্থাৎ কোন স্তরে উৎপাদন ব্যয় সর্বনিম্ন এবং কোন স্তরে মুনাফা সর্বোচ্চ বা সর্বনিম্ন তা নিরূপণের জন্য অন্তর্কলন করা হয়। এছাড়া কাম্য উৎপাদন বা মুনাফা স্তর, অনমনীয় বিন্দু, প্রান্তিক ব্যয়,
প্রান্তিক আয়, প্রান্তিক মুনাফা, প্রান্তিক উৎপাদনের স্তর নির্ণয় করা হয় অন্তর্কলনের সাহায্যে। তাহলে এটা কিন্তু কি আছে, ব্যবসায় এটার অনেক ব্যবহার আছে। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন কাকে বলে? কোনো অপেক্ষকের স্বাধীন চলকের ক্ষুদ্রতম পরিবর্তন ফলে পরিবর্তনশীল বা নির্ভরশীল চলকের যে পরিবর্তনের হার নির্ণয়ের জন্য অপেক্ষকটির অন্তরক বা বিভেদ সহগ বা ডেরিভেটিভ ব্যবহার করা হয়। এই অন্তরক সহগ নির্ণয়ের প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। অর্থাৎ দুটি রাশির একটি সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনের জন্য অন্যটির পরিবর্তনের হারের পরিমাপ হলো অন্তর্কলন। অন্তর্কলন এবং অন্তরক বা অন্তরক সহগ একই অর্থ নয়। কোনো অপেক্ষকের স্বাধীন চলকের সামান্য বৃদ্ধি বা হ্রাসের ফলে পরাধীন চলকের যে বৃদ্ধি বা হ্রাস ঘটে তার হারকে অন্তরক বলে। আর যে পদ্ধতিতে এই পরিবর্তন পরিমাপ করা হয় তাকেই বলা হয় কি, ডিফারেন্টিয়েশন বা অন্তরীকরণ। মনে করি ফাংশন অফ ওয়াই সমান ফাংশন অফ এক্স। অপেক্ষকের এক্স হলো স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। এক্ষেত্রে এক্সের তুলনায় ওয়াইয়ের অন্তরীকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে এক্সের মানের সামান্যতম পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তনের হার পাওয়া যায়। এই হারকে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স বলে বা ডিওয়াই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স হলো এক্সের তুলনায় ওয়াইয়ের অন্তরীকরণ বা অন্তরক সহগ বা বিভেদ সহায়ক। আরও যদি সুস্পষ্টভাবে বলতে চাই, যদি ওয়াই চলক এক্সের অপেক্ষক ওয়াই সমান ফাংশন অফ এক্স এবং এক্সের সাথে অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, তবে এক্সের সামান্য পরিবর্তনকে ডেল্টা এক্স এবং ওয়াইয়ের সামান্য পরিবর্তনকে ডেল্টা ওয়াই দ্বারা প্রকাশ করলে অন্তরক সহায় ডি ওয়াই ডিভাইড বাই ডিএক্স বা এই দ্বারা কী করা হবে, যে প্রকাশ করা তার নামই হচ্ছে কি, অন্তরীকরণ। স্বাধীন চলকের মান সামান্য পরিবর্তনের ফলে স্বাধীন চলকের মানের পরিবর্তনের অর্থাৎ স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকেরও কী হয়, পরিবর্তন হয়। এটাই কিন্তু কি, অন্তরীকরণ। তো অন্তরীকরণের যে আমরা ফাংশনটা ব্যবহার করি সেখানে এক্সের পরিবর্তনের ফলে ওয়াইয়েরও কী হয়, পরিবর্তন হয় এবং এটা পরিবর্তনটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হয়ে থাকে। আমাদের যে ফর্মুলাগুলো প্রথমে দিচ্ছি, যে ওই ফর্মুলাগুলো আগে কি করো, সবাই পড়ো। আর অন্তরীকরণের যে নিয়ম আছে সেটা হচ্ছে যে অন্তরীকরণের সময় কতগুলো বিধিবদ্ধ রুলস অনুসরণ করতে হয়, যেটা আমি আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে গাত বিশিষ্ট স্বাধীন চলকের অন্তরীকরণ। স্বাধীন চলকের যদি গাত বা পাওয়ার থাকে তাহলে অন্তরীকরণের সূত্র হলো ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান এক্স এন, এক্স পাওয়ার এন। তাহলে স্বাধীন চলকে তোমার এই ফর্মুলা অবলম্বন করে করতে হবে। আর যদি ধ্রুবকের অন্তরীকরণ করতে হয়, ধ্রুবক অর্থ হচ্ছে স্থির মান। স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, এই জন্য ধ্রুবকের অন্তরক সহগের মান শূন্য। যেমন ওয়াই সমান সি হলে ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স সমান 0 হবে। আর ধ্রুবক এবং চলকের গুণফলের যদি অন্তরীকরণ হয়, যদি কোনো অপেক্ষকের ধ্রুবক ও চল রাশির একত্রে গুণ আকারে দেওয়া থাকে তবে নিম্নতভাবে অন্তরীকরণ করতে হবে। ওয়াই সমান সি এক্স হয়, তবে ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স সমান সি ডি ডিভাইড বাই ডিএক্স পাওয়ার হচ্ছে গুণ হচ্ছে এক্স। এই নিয়মে করতে হবে। আর অন্তরীকরণে যোগ বিয়োগের জন্য যদি কোনো অপেক্ষকের একাধিক অংশ থাকে তবে প্রত্যেকটির আলাদা আলাদা অন্তরীকরণ করে তারপরে কি করতে হবে, তোমার যোগ বা বিয়োগ করতে হবে। আর গুণ করার জন্য যদি ওয়াই সমান ইউবি হয় তবে ইউ সমান ফাংশন অফ এক্স, বি সমান জি এক্স হয়, তবে নিম্নোক্ত সূত্র অনুসারে অন্তরীকরণ করতে হবে। ডিওয়াই ডিএক্স সমান ইউ ডি ডিভাইড বাই ডিএক্স ইন্টু বি সমান প্লাস বি ইন্টু ডি ডি বাই এক্স সমান ইন্টু ইউ। এই নিয়মে কী করতে হবে, করতে হবে। তারপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অন্তরীকরণে কিন্তু আমাদের অনেকগুলো সূত্রের সমাহার আছে। সেই সূত্রগুলো কী করে নিতে হবে, অতি অবশ্যই আগে পড়ে নিতে হবে। তারপরে আমাদের লাগবে শৃঙ্খলা ক্রমের অন্তরীকরণ বা চেইন অর্ডার। সেখানে ওয়াই সমান ফাংশন অফ ইউ
যদি হয় এবং ওয়াই সমান ফাংশন অফ এক্স হয়, তবে প্রথমে ইউ এর সাপেক্ষে ওয়াইকে, পরবর্তীতে এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ ইউ সমান ফাংশন অফ ওয়াই সমান ফাংশন অফ ইউ এবং ইউ সমান ফাংশন অফ এক্স হলে ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স সমান ডিওয়াই ডিওয়াই বাঘ ডিউ ইন্টু ডিউ বাঘ ডিএক্স হবে। এইভাবে তোমার কি করতে হবে, এটা করতে হবে। তারপরে লগারিদমের অপেক্ষকেরও কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তারপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অন্তরীকরণে সূচকের কিন্তু কি আছে, অন্তরীকরণ আছে এবং ত্রিকোণমিতিকেরও কি আছে, অন্তরীকরণ আছে। তো তোমার কিন্তু প্রতিটারই কি অন্তরীকরণ আছে। তারপরে এখন তোমরা যদি ত্রিকোণমিতির অন্তরীকরণ করতে চাও, তাহলে কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো কী করতে হবে, অবশ্যই জেনে নিতে হবে। তারপরে উচ্চক্রমের অন্তরীকরণ আছে, হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন। যখন কোনো অপেক্ষকের পর্যায়ক্রমে বা একাধিকবার অন্তরীকরণ করা হয় এবং অন্তরীকরণ করা হলে উহাকে উচ্চক্রমের অন্তরীকরণ হয়। অর্থাৎ প্রথমে ক্রমের অন্তরীকরণকে পুনরায় অন্তরীকরণ করলে দ্বিতীয় ক্রমের অন্তরীকরণ, আর দ্বিতীয় ক্রমের অন্তরীকরণকে পুনরায় অন্তরীকরণ করলে তৃতীয় ক্রমের ডিফারেন্সিয়েশন হয় বা অন্তরক সহগ পাওয়া যায়। আর তাহলে এই অন্তরীকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আংশিক অন্তরীকরণ আছে, যে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যে তার স্বাধীন চলক যদি একটা হয়, তখন তাদের এক চলক বিশিষ্ট ফাংশন বলে। যে সকল অপেক্ষকের চলকের সংখ্যা একাধিক, সে সকল অপেক্ষকের অন্তরীকরণ নিয়ে এখন আলোচনা করা হবে। আর অর্থাৎ সেখানে হবে এরকম যে ওয়াইয়ের মানকে ধ্রুবক ধরে এক্সের মানের সামান্য পরিবর্তনের ফলে জেডের যে পরিবর্তন হয়, তখন তাকে এক্সের প্রেক্ষিতে জেডের আংশিক অন্তরীকরণ বলে, যাকে ডি জেড ডিভাইড বাই ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই ছিল আজকে আমাদের অন্তরীকরণের আলোচনা। এই আলোচনায় যদি কারো কোনো সমস্যা থাকে, সেটা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি প্রতিদিন তোমাদের জন্য 10টা থেকে 11টা থাকি তোমাদের। তারপরে ফেসবুক, টুইটার, ইউটিউবে আমার সাথে কথা বলতে পারো তোমরা। আর সর্বোচ্চ আমরা জানবো যে ম্যাক্সিমাম এবং মিনিমাম একটু অনেক সময় প্রয়োজন হয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কীভাবে নির্ণয় করতে হয়। এখানে মনে করো যে একটা অবিচ্ছিন্ন অপেক্ষকে ওয়াই সমান ফাংশন অফ এক্স দেওয়া আছে। স্বাধীন চলক এক্সের বিভিন্ন মানের জন্য অধীন চলক ওয়াইয়ের বিভিন্ন মান পাওয়া যাবে। এক্সের মানের জন্য ওয়াইয়ের মান সর্বাধিক হবে, তাকে অপেক্ষকটির সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু বলা হবে। আবার এক্সের মানের জন্য ওয়াইয়ের যে মান সর্বনিম্ন হবে, তাকে ওই অপেক্ষকের সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু বলা হবে। অর্থাৎ চিত্রে ফাংশন অফ এক্সের অবিচ্ছিন্ন অপেক্ষকের নিরঙ্কুশ বা অ্যাবসোলুট এবং আপেক্ষিক বা রিলেটিভ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেখানো হলো। তা আমাদের এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অঙ্কও কিন্তু কী করতে হবে। তারপরে অনমনীয় বিন্দু আছে একটা, সেটা হচ্ছে কি, যদি ওয়াই সমান ফাংশন অফ এক্সের একটি অবিচ্ছিন্ন অপেক্ষক হয়, তবে অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করলে দেখা যায় যে রেখাচিত্রের কিছু অংশে উত্তল বা কনভেক্স এবং কিছু অংশ অবতল বা কনকেভ হয়। অপেক্ষকের যে বিন্দু হতে লেখচিত্রটি উত্তল হতে অবতল বা অবতল হতে উত্তলে পরিবর্তিত হয়, সেই বিন্দুকে অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেশন বলে। তাহলে আমাদের এই অনমনীয় বিন্দু কিন্তু কী করতে হবে, কতক ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর অন্তরীকরণকে ব্যবসায় আমরা কোথায় কোথায় ব্যবহার করব, আমরা নিম্ন 6টি ক্ষেত্রে এই অন্তরীকরণকে ব্যবহার করব। তার প্রথমটি হচ্ছে প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয়, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু বা অবস্থান বা স্তর নির্ণয়ের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে কোনো স্তরে সর্বোচ্চ বা সর্বনিম্ন মুনাফা হবে তা নির্ণয়ের ক্ষেত্রে। কোনো স্তরে আয় ব্যয়, গড় ব্যয় বা সর্বোচ্চ বা সর্বনিম্ন তা নির্ণয়ের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মুনাফার পরিমাণ, আয়ের পরিমাণ, ব্যয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে। আর অবতল বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেশন নির্ণয়ের ক্ষেত্রে। আর যে সকল ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হয় সেরকম ক্ষেত্র হচ্ছে 5টা। একটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেশন,
ম্যাক্সিমা মিনিমা, মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। আর বেসিক রুল অ্যাকাউন্টিংয়ে যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে টোটাল কস্ট সমান সমান মোট ব্যয়, মার্জিনাল কস্ট হলে এমসি, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে অ্যাভারেজ কস্ট বা এসি, টিবিসি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়, আর স্থির ব্যয় হচ্ছে ফিক্সড কস্ট, আর হচ্ছে রেভিনিউ। সেখানে সূত্রগুলো যেটা লাগবে, টোটাল কস্ট সমান সমান টিসি বা সি সমান সমান হচ্ছে টিবিসি প্লাস টিএফসি, অর্থাৎ মোট ব্যয় সমান সমান মোট পরিবর্তনশীল ব্যয়, মোট স্থির ব্যয়। আর টোটাল কস্ট ফাংশন হচ্ছে ফাংশন অফ সি সমান সমান ফাংশন অফ কিউ প্লাস এ বা সি। মোট ব্যয় সমান সমান মোট বিক্রয় হতে আয় মাইনাস মোট মুনাফা। টোটাল কস্ট সমান সমান রেভিনিউ ফ্রম সেলস মাইনাস টোটাল প্রফিট, বা টিসি সমান সমান টিআর মাইনাস টিপি। আর প্রফিট বাইর করতে গেলে রেভিনিউ ফ্রম সেলস মাইনাস টোটাল কস্ট, এটা করলেই হবে। তারপরে আমাদের যেটা লাগবে যে মোট আয় গড় আয় নির্ণয় করতেও কিন্তু এই অন্তরীকরণ ব্যবহৃত হয়। আর প্রশ্নে আমাদের কিন্তু এইসব নিয়েই বেশি প্রশ্ন হবে। আশা করি তোমরা আজকের যে আলোচনা এটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এই কামনা করে, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ দিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।